সব থেকে ন্যক্কারজনক ঘটনা বিডিআরে যে একটা অভ্যুত্থান হলো, সেখানে আমরা কিন্তু 72 ঘন্টার মধ্যে এটাকে সামাল দিয়ে সমস্ত আহত নিহত পরিবার সবার জন্য আমি আর্থিক সহায়তা থেকে শুরু করি, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সব ব্যবস্থা করেছিলাম। 10 বছর পর্যন্ত প্রত্যেকটা পরিবার মাসোহারা পেয়েছে 40,000 টাকা করে। সবাইকে 2 টাকা ফ্ল্যাট দেওয়া হয়েছে, সবাইকে কাউকে চাকরি দেওয়া হয়েছে, কাউ ছেলে মেয়ে পড়াশোনা করা হয়েছে। ওই পড়াশোনা আমার টাকা করে এসে আবার দেখলাম আমার বিরুদ্ধে সাক্ষীও দিচ্ছে। এটা হলো বাংলাদেশের চরিত্র। আজকে 16ই ডিসেম্বর সামনে রেখে বিজয় দিবসে আমরা যখন কথা বলি, এক শ্রেণী নেমে গেল আমাদের স্বাধীনতা বিজয় তাকে নস্যাৎ করতে। পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন উত্তরে মুক্তিযুদ্ধ শব্দটা বলা হয়নি, বা পাকিস্তানি হানাদার বাহিনীও বলা হয়নি, প্রতিরোধ যুদ্ধ। মানে প্রভু ভক্ত, অর্থাৎ এরা হলো পাকিস্তানের প্রভু ভক্ত। তাদের লাথি খাক, ঝাঁটা খাক, যা খাক, তাদের পদলেহন করবেই, এটা হলো তাদের অবস্থা। অথচ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যার যা কিছু ছিল তাই নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে মানুষ। আমাদের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করতে গেছে, আপনারা পুরনো দিনের ছবিগুলি দেখবেন, পায়ে জুতাও নাই, পরনে কাপড় কোনো মতে ওই লুঙ্গি গামছা যা পেয়েছে পরে মালকোচা মেরে হাতে অস্ত্র নিয়ে কাদামাটি মেখে তারা যুদ্ধ করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। আজকে সেই মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, অবমাননা করা হয়, তাদের উপর পরিবারের উপর নির্যাতন চলে। এরা কারা? 15 বছর 7 মাস এক টানা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আমরা দেশকে উন্নতি করেছি, অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছি, সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি। যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। একটা গ্রামের একটা ছেলেও কিন্তু কাজ করে পয়সা কামাই করতে পারত। সেইভাবে শিক্ষা দীক্ষা, ট্রেনিং, ভোকেশনাল সব কিছু করে দিয়েছি। তো আমাদের অপরাধটা কি? হ্যাঁ, পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে আমরা অপরাধী ছিলাম। আমাদের অর্থনীতি পাকিস্তান থেকে অনেক উপর, অনেক শক্তিশালী ছিল। আজকে আমরা সেখান থেকে নেমে গেছি। আমাদের শান্তিরক্ষা মিশনে 1 নাম্বার ছিলাম আমাদের সেনাবাহিনী, এখন সেটা 3 নাম্বারের নিচে নেমে গেছে। এখন সেনাবাহিনীর সেই ইয়াং অফিসাররা কি জবাব দেবে? আমি বিদায় নিলাম। কিন্তু দেশটার কি অবস্থা হলো? দেশের মানুষের কি অবস্থা হলো? যে স্বাধীনতা তাদের মর্যাদা দিয়েছে, যে স্বাধীনতা তাদের উচ্চ পর্যায়ে ওঠার একটা সুযোগ করে দিয়েছে, আজকে সেই স্বাধীনতাকে অপমান করা, সেই স্বাধীনতাকে অবমাননা করা, আর যিনি স্বাধীনতা এনে দিলেন তাকে চরমভাবে অপমান না, মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলে দেবে। মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। আজকে আমাদেরকে বিজয়ী বলতে কি লজ্জার কথা নাকি? এই শ্রেণীটা কারা? এরা কোথা থেকে আসলো? এদের কি শিক্ষা দীক্ষা যে তারা আজকে আমরা যে বিজয়ী সেটাও বলতে চায় না? যাদেরকে পরাজিত করলাম তাদের প্রতি তাদের আনুগত্য। কি অদ্ভুত একটা অবস্থা দেশে। হ্যাঁ, আমি বুঝতাম যদি ইউনূস ক্ষমতা এসে দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত করতো। আমি তো নাকি ভালো করতেই পারিনি, তারা আরও ভালো যদি কিছু করতে পারতো, দেশকে যদি আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারতো, তাহলে তো বুঝতাম যে হ্যাঁ, তার ক্ষমতা নেওয়াটা সার্থক। কিন্তু সে কী করেছে? আজকে বিশ্বের 9টা ইউনিভার্সিটি এখন আর বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী নেবে না। পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান আর বাংলাদেশকে এক ব্র্যাকেটে নিয়ে এসেছে জঙ্গি রাষ্ট্র হিসেবে, জঙ্গির দেশ হিসেবে। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? অসম্মানের আর কি থাকতে পারে? প্রত্যেকটা দেশে আজকে ভিসা বন্ধ, যেখানে প্রতি বছরে লক্ষ লক্ষ কর্মী যেত, এই 1 বছরে কয়জন যেতে পেরেছে? সব দুয়ার বন্ধ হয়ে গেছে। শিল্প কলকারখানা বন্ধ, শ্রমিক বেকার, গার্মেন্টসে অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে, মহিলা শ্রমিক বেকার, মানুষের আয় রোজগার নেই, ঘরে ঘরে হাহাকার। তা আমাদের থেকে কি ভালোটা করতে পারলো? আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তো প্রত্যেকটা মানুষের ঘরে বিদ্যুৎ দিয়ে আলোকিত করেছে, শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় আমরা ওষুধ পৌঁছে দিয়েছি, বিনা পয়সায় স্বাস্থ্যসেবা দিয়েছি, মাতৃমৃত্যু আর শিশু মৃত্যুর হার কমিয়েছি, স্যানিটারি ল্যাট্রিন এবং সুপেয় পানি, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করেছি, খাদ্য চাহিদা পূরণ করেছি। হাহাকার ছিল না। আমি যখন চলে আসি তখনও 20 লক্ষ মেট্রিক টন খাদ্য গুদামে, আর এখন সেই দেশটাকে ঠিকই ভিক্ষার ঝুলি নিয়ে নামার অবস্থায় নিয়ে এসেছে। টাকা পয়সা সব লুট করে নিয়ে যাচ্ছে বিদেশে, সব কিছু পাচার করছে ইউনূস। 6,000 টাকা বেতনের এক কর্মচারী, গ্রামীণ ব্যাংকের এমডি, আজকে তার ফিক্সড ডিপোজিট হলো 5,000 কোটি টাকা। তার মধ্যে দেশে বিদেশে তো সম্পদের পাহাড়।
মানুষকে এরা মানুষ বলে মনে করে না। যারা মেট্রো রেলে আগুন দিল, টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দিল, যারা পুলিশ হত্যা করে পা বেঁধে ঝুলালো, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, তারা হয়ে গেল হিরো। তারা নাকি আবার জুলাই হিরো। মানে হিরো ডেফিনেশনটাও কি? তাদের নামে এখন কত কিছু করা হচ্ছে। ইউনূস তো আমাদের ঘর বাড়ি সবকিছু লুটপাট করেছে, বা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়িঘর লুট। তাদের আছে কি? কিছুই নেই, তাদের লুটের মাল আছে। আমি বারবার বলছি, এখনো বলি, যাদের ঘর বাড়ি যারা লুট করেছে, যারা এভাবে আচরণ করেছে, এদেরকে চিনে রাখতে হবে এবং সময় সুযোগ পেলে এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত রুখে দাঁড়াতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই করতে পারবেন না। হ্যাঁ, মামলা হামলা দিয়ে তারা জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, কিন্তু আর কতদিন সহ্য করা যায়? আর ইউনূস তো ধরা খেয়ে গেছে। যে যুদ্ধ অপরাধীদের বিচার যে কোর্টে করেছি সেই কোর্টে বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছে আমাকে। আমিও মৃত্যুদণ্ড পরোয়া করি না। এরকম হত্যা মামলা, এই মামলা, সেই মামলা সব দেখেছি, কিন্তু সততার শক্তি অনেক বেশি। আমি কোনো অন্যায় করিনি। আজকে আমার সেনাবাহিনীর অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে, পুলিশ অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে, প্রশাসনের অফিসারদের কাঠগড়ায় দাঁড় করে, আওয়ামী লীগের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের হাতে হাত করা পড়ায়, জেলখানার থেকে কয়েকজনের ভয়েস রেকর্ড করে নিয়ে এসে মিথ্যা রেকর্ড তৈরি করে করে ছাড়ে। সেগুলো আবার তাদের নাকি এভিডেন্স। সেটাকে তো ফরেন্সিক করতে হবে, হিসাব করে দেখতে হবে। তার কাজে আজকে দেশটাকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে। কৃষক হাহাকার, সার নাই, কষ্ট করে ফসল উৎপাদন করলেও তার দাম পায় না, এবং কৃষক সার পায় না দেখে আজকে সার গুদাম ভেঙে সার নিয়ে চলে গেছে। তার করবেটা কি? যাবে কোথায়? ইন্ডাস্ট্রিতে আগুন, সেখানে মারা গেল কতজন। গাজী ইন্ডাস্ট্রি, হাসপাতালে আগুন, হোটেলে আগুন, কোভিড হাসপাতাল সেটাও পুড়িয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমি আমাদের নেতাকর্মীদের বলবো যে মানুষ কিন্তু একমাত্র আওয়ামী লীগের উপরেই ভরসা করে। কারণ তারা ওই জুলাই আন্দোলন, যদিও এটা বৈষম্য বিরোধী আন্দোলন আর কোটা আন্দোলন, যে আন্দোলনই বলুক, এটা যে সরকার উৎখাতের আন্দোলন, আমি কিন্তু বারবার আমাদের নেতাদের বলেছি, সবাইকে বলেছি। কেউ এটা বিশ্বাসই করতে চায়নি, কিন্তু আমি বলছি যে এই আন্দোলন কিন্তু ওটা না। আমাকে অনেক বলছে, ও ছাত্ররা ডাকলে আসবে। আমার ছাত্ররা ডাকলে আসে না। আমি অনেকবার চেষ্টা করেছি, তারা আসবে না। তাদের অন্য জায়গায় গাঁটছড়া বাঁধা। এই আন্দোলনের কবারই তারা অন্য কিছু করতে চাচ্ছে, এটা বুঝতে হবে সবাইকে। 2-3 মাস আগেও আমি এই কথা বলছি, ওই দিনই লাস্ট ক্যাবিনেট মিটিংও আমি বলেছি, কিন্তু প্রত্যেকেই মনে হতো যেন একটা ভাবখানা যে কিছুই হবে না। ভোট বিক্রি করা, দেশ বিক্রি করা, তার ক্ষমতার লোভে সে সব কিছু শেষ করে দিতে পারে। আর গরিব মানুষের তো সে তোয়াক্কা করে না। যে লোক ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খায়, সুদ দিতে দিতে মানুষ যখন আত্মহত্যা করে, তাদের মন কাঁদে না, উল্টো আরো ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হয়। সুদের চাপে মানুষ অতিষ্ঠ হয়ে যায় একবার যদি গ্রামীণ ব্যাংকের টাকা নেয়। ইউনূস যাওয়ার পরে আমরা একটা সিস্টেম এনেছিলাম, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গ্রামীণ সম্পত্তি সবই দখল করে বসে আছে। অথচ গ্রামীণ ব্যাংক করে তার কোনো অবদান নাই। আমি 400 কোটি টাকা দিচ্ছি গ্রামীণ ব্যাংকে, টেলিফোনের ব্যবসা আমি দিয়েছি। তারপরে যদি এত বড় বিট্রে করতে পারি, বাংলাদেশের জনগণের সাথেও বিট্রে করেছে। যে বিজয়ের মাসে আমাদের মাথায় এটা রাখতে হবে যে মহান মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করেছি। এখানেও আমাদের বিজয় অর্জন করতে হবে। এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া যায় না। এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ। তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে, এবং আমরা কিন্তু সেটা সফলভাবে করেছিলাম 2021 সালে, যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করি, যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী একই সাথে আমরা উদযাপন করেছি। ঠিক তখনই আসলো বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কারণ আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের মানবাধিকার সংরক্ষণ, মানুষের যে মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তা, সব বিষয়ে, খাদ্য নিরাপত্তা, সব বিষয়ে আমরা কিন্তু উৎকর্ষ লাভ করেছি। জাতিসংঘের বিশেষ কমিটি বারবার পরীক্ষা নিয়েছে, প্রতি বছর হিসেব করে দেখেছে, তারপর আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা, কারণ কোভিডের জন্য আমরা 2 বছর সময় নিয়েছিলাম। কোভিড আমরা মোকাবেলা করেছি। বিশ্বের যে 5টি দেশ কোভিড মোকাবেলা করতে পেরে সক্ষমতা, আওয়ামী লীগ, বাংলাদেশ তার মধ্যে একজন। এত সম্মান, এত মর্যাদা, এত কিছু এনে দেওয়ার পরেও মানুষ এত বিভ্রান্ত হয়ে নিজেদের এত বড় সর্বরাষ্ট্র যারা করলো, আজকে তারা কি ভাবে, কি চিন্তা করে, কি জবাব দেবে জনগণের কাছে, সেটাই হলো আমার প্রশ্ন। দেখ, আমি বেঁচে যখন আছি, ইনশাল্লাহ আবার দেশ ফিরে পাবো। আমাদের বাংলাদেশ হারিয়ে যেতে পারে না। বারবার আঘাত এসেছে। 21 বছর তো বঙ্গবন্ধুর নামও নেওয়া যায়নি। আবার এখন কতগুলি লম্ফঝম্প আমরা দেখছি, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। কাজে আমি লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করে সেই 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি আমাদের মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি।
আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট মা, বাবা, ভাই সবই হারিয়েছিলাম। আমরা 2 বোন রিফিউজি হিসেবে আশ্রয় নিয়ে থাকতে হয়েছে। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, আওয়ামী লীগের প্রতি। আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি এসেছি, দায়িত্ব পালন করে বাংলাদেশকে উন্নত করেছি, সমৃদ্ধশালী করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। কিন্তু তারপরে এই 15টা বছর একটানা বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল বলেই কিন্তু দেশের উন্নতি হয়েছিল। কিন্তু আবার সেই ইউনূসের ক্ষমতার লোভ, তারই লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলে পুড়ে ছারখার হয়েছে। কাজে এর আর দেশ চালানোর কোনো অধিকার নেই, সে সম্পূর্ণ ব্যর্থ। এবং সে জঙ্গিদের বসিয়েছে, সেই জামাতকে ক্ষমতায় বসাচ্ছে। তাদের হাতেই সব এখন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সব জায়গায়, পাবলিক সার্ভিস কমিশন, সব জায়গায় তারা নিজেদের, এমনকি ইলেকশন কি করবে তারা? হ্যাঁ না ভোট করবে তারা? মানে গণভোট আর এই ভোট একসাথে হয়? যেখানে আওয়ামী লীগের প্রায় 2008-এর নির্বাচনে 48% ভোট আমাদের। এই বলতে গেলে 50% মানুষকে বাদ দিয়ে রেখে তারা নির্বাচন করে আসে। এই নির্বাচন করার তো কোনো অধিকার নাই, সাংবিধানিক অধিকারও ইউনূসের নাই। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সবসময় নির্বাচনের পার্টি, আমরা সবসময় নির্বাচন করতে চাই। কাজে আমাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করছে সেটা প্রত্যাহার করতে হবে। আমাদের নৌকা প্রতীক, সে প্রতীক দিতে হবে। আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে। নির্বাচন করবার মতো পরিবেশ তৈরি করতে হবে, তাহলে এটা নির্বাচন হবে। তাহলে তো নির্বাচন হবে না। এখনই জামাত বাড়ি বাড়ি যে ধমক দিচ্ছে, ভোট না দিলে তাদেরকে বাড়িঘর ভাঙবে, মারবে, ধরবে, গায়ের চামড়া তুলে ফেলবে। কত বড় অডাসিটি, কত বড় বেয়াদব, সেটা একবার চিন্তা করে দেখেন। যুদ্ধাপরাধীদের গলার স্বর বেড়ে গেছে। কাজে সকলকে প্রতিরোধ করতে হবে। যার যা কিছু আছে তাই নিয়েই মোকাবেলা করতে হবে। ঘরে বসে থাকার সমানে এখন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে এই যুদ্ধাপরাধীদের। এবং ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়েই বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশ উন্নত হবে। কাজে সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সংগঠন, সেই সাথে সাথে সহযোগী সংগঠন, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সাথে নিয়েই কিন্তু আমাদের কাজ, এটা মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।